হাই এভরিবডি, ওয়েলকাম টু বুক ডন, আমাদের বই রিলেটেড শো যেখানে ফারুক আর আমি আমাদের পছন্দের বইগুলো, বুকস উই লাভ, বুকস উই গ্রু আপ উইথ, যে বইগুলো রিসেন্টলি পড়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, এসব ধরনের বই থেকে উই সিলেক্ট দ্য ওয়ান্স দ্যাট উই লাভ। ওই বইগুলো নিয়ে আমরা কথা বলি। প্রত্যেকটা এপিসোডে ফারুক তার পছন্দের একটা বই অথবা সিরিজ নিয়ে কথা বলবে, আমি আমার পছন্দের একটা বই অথবা সিরিজ নিয়ে কথা বলবো। এবং আজকে আমরা দুটা সিরিজ নিয়ে কথা বলবো যেটা ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট। আপনারা যদি বই পড়ে থাকেন, এই বইগুলো না পড়লেও এই বই সম্বন্ধে আপনারা অ্যাটলিস্ট জানেন, এটা আমার মনে হচ্ছে। কারণ আমরা আজকে ভয়াবহ ভয়াবহ বিখ্যাত দুইটা সিরিজ নিয়ে কথা বলবো, এবং দুইটাই মানে অ্যামেজিংলি এখন একটা রিভাইভাল চলছে দুইটাতেই, যেটা নিয়ে আমরা এই শোতেও কথা বলবো এবং ডেফিনেটলি গিক উইথ শোতেও কথা বলবো। গিক উইথে বেশি করে কথা বলবো, এখানে কম করে কথা বলবো। সো ফারুক, ওয়েলকাম টু বুক ডন এপিসোড নাম্বার 3 দোস্ত। আর ইউ হাইপড আপ? Oh man, hat trick. এই সপ্তাহটা has been going a little bit rough, বুঝছিস? তোরও একটু খারাপ যেতেছে, আমারও একটু খারাপ যেতেছে, পুরা দেশেরই মানুষ একটু টেনশনে আছে, আমরা দুইজন একটু বেশি টেনশনে পড়ে গেছিলাম এই সপ্তাহে। বাট আই ওয়াজ সো লুকিং ফরওয়ার্ড টু দিস। তুই যেটা বললি যে আমি যে সিরিজ নিয়ে কথা বলবো, এটা তো খুব রিসেন্টলি হালকা ভাবে টুপ করে এসে একটা নাড়া দিছে, অনেক কথাবার্তা চলতেছে। সো আই ওয়াজ থিংকিং অ্যাবাউট, আছে না যে উই আর থিংকিং অ্যাবাউট যে কোন নিয়ে করবো। আই ইনিশিয়ালি থট অফ ডুইং সাম আদার বুকস, but যখন এই সিরিজটা করছে, I was like, you know what, since this is one of my favorite series of all time, reading wise, literature wise, this is what I want to cover right now. So that's what I'm getting into. But এই সপ্তাহে I think you should lead off. So why don't you lead off with your big review of what you're going to cover? All right, thanks for that. Let's go into what I want to talk about. So I'm going to talk about the famous Foundation trilogy. তোকে আমি বাদ দিচ্ছি দোস্ত, বাট তুই থাকবি, তুই সারা জীবন আমার পাশে থাকবি। So I'm going to talk about the Foundation trilogy by Isaac Asimov. Isaac Asimov হচ্ছে, ওনাকে বলা হয় the father of modern science fiction. উনি 1940 সাল থেকে মোটামুটি ভয়াবহভাবে লেখা শুরু করেন, এবং তিনি লিটারালি দ্য ডে হি ডাইড ওই পর্যন্ত উনি লিখতে থাকেন। উনি মারা যান আই থিঙ্ক ইন দ্য আর্লি 2000s, মানে 2006-07 ওই সময়কার দিনে মনে হয় মারা যান, আমি 100% শিওর না। বাট আইজাক আসিমভ, হি ইজ অ্যান আমেরিকান রাইটার। সে মানে ভয়াবহ সায়েন্স ফিকশন লিখতো, খুব মজার মিস্ট্রি স্টোরিজ লিখতো। হি ওয়াজ ভেরি ভেরি প্রলিফিক। উনি যখন সিরিয়াসলি রাইটিং শুরু করলেন, হি ওয়াজ অলসো এ প্রফেসর। উনি কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন। হি ওয়াজ এ প্রফেসর ইন সাম বিগ ইউনিভার্সিটি, আমি নাম ভুলে গেছি, মেবি কলম্বিয়া, মেবি বস্টন, আই এম নট শিওর। সো উনি এভরি ডে when he became a serious writer, এভরি ডে উনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উনি লিখতেন, এবং ওনার এটাই ছিল ওনার ক্রিডো, এটাই ছিল ওনার ফিলসফি, যে এভরি ডে আমার লিখতে হবে। জাস্ট লাইক আমরা যারা এভরি ডে অফিস করি, ঠিক তেমনি তিনি এভরি ডে উনি লিখতেন। এবং সব বড় বড় রাইটাররা, জর্জ আর মার্টিন ছাড়া অন্যান্য বড় বড় রাইটাররা, ওরা কিন্তু এটাই বলে যে প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে, না হলে কিন্তু হবে না। সো why am I talking about the Foundation trilogy? এটা অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সায়েন্স ফিকশন সিরিজ। লেটস ব্রিং আপ দি বিউটিফুল পিকচার্স। এক সেকেন্ড, আমি জাস্ট ছবিটা নিয়ে আসি। There we go. এখনই আপনারা দেখতে পাবেন, and there you see it. So this is the basically the science fiction সিরিজ, দ্য ফাউন্ডেশন সিরিজ, যেটা নিয়ে আমি কথা বলবো। এবং এটা হচ্ছে দ্য প্রথম বই, দ্য ফাউন্ডেশন। এই বইটা বের হয় 1950 সালে এই বইটা বের হয়। এই বইতে 3টা না 4টা ছোট ছোট শর্ট স্টোরিজ আছে, যেগুলো একটা থেকে একটা লিড ইনটু করে, আর আবার প্রত্যেকটা শর্ট স্টোরি সেলফ কন্টেইনড। সো এগুলো কালেক্ট করা হয় অ্যারাউন্ড 1950s, তখন এই বইটা বের হয় ফাউন্ডেশন। এবং এটার পরে উনি দুটো সিকুয়েল বের করেন, যেটা হচ্ছে লেট মি শো ইউ দ্য বিউটিফুল পিকচার, এই 3টা ছবি অথবা এই 3টা ছবি। সো ফাউন্ডেশন এন্ড এম্পায়ার এবং সেকেন্ড ফাউন্ডেশন। সো ইটস ইন্টারেস্টিং, দ্য থার্ড বুক ওয়াজ কল্ড দ্য সেকেন্ড ফাউন্ডেশন, বাট বইটা পড়লে বুঝতে পারবেন এটা মানে যথাযথ যুক্তি আছে কেন এই বইটার নাম সেকেন্ড ফাউন্ডেশন। So this story was inspired by the rise and fall of the Roman Empire. এই বিশাল একটা বই বেরোছিল 1930s or 1940s এর সময়, যে হিস্টোরিক্যাল মানে বুক অ্যাবাউট the rise and fall of the Roman Empire. এই বইটা পড়ার পরে জোসেফ ক্যাম্বেল নামে একজন এডিটর ছিল আইজাক আসিমভের। তখন আইজাক আসিমভ বিভিন্ন সায়েন্স ফিকশন ম্যাগাজিনে ওনার স্টোরিগুলো পাবলিশ করতেন। ব্যাক ইন 40s and 50s, দিস ম্যাগাজিনস ওয়ার হিউজ ইন আমেরিকা, সায়েন্স ফিকশন ম্যাগাজিনস, পাল্প ম্যাগাজিনস এটসেট্রা। ওখানে সে এই গল্পগুলো করতো, এবং এই ম্যাগাজিনের এডিটর ছিল স্কট ক্যাম্বেল নামে একজন ভদ্রলোক, ইফ আই এম নট মিস্টেকেন।
হি ওয়াজ এ গ্রেট এডিটর, এবং সে তখন ইয়েকে ডেকে বলে, আইজাক আসিমভকে ডেকে বলে যে শোন আইজাক, তুই কাজ কর, তুই এই বইটা পড়, রাইজ এন্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, তুই এটা পড়, এবং এইটার মতো একটা বই লেখ যেটা হচ্ছে দ্য রাইজ এন্ড ফল অফ দ্য গ্যালাকটিক এম্পায়ার। সো এই আইডিয়াটা অ্যাকচুয়ালি অরিজিনালি আসছে ফ্রম হিজ এডিটর। এবং আপনারা যারা বিদেশি বই পড়েন বা যদি অরিজিনাল ওয়েস্টার্ন বই পড়েন, এখনকার দিনে আমি অতটা জানি না, বাট আমি যখন বড় হচ্ছিলাম প্রত্যেকটা বইয়ের সামনে কিন্তু এডিটরকে বিশাল একটা ধন্যবাদ থাকতো, প্রত্যেকটা রাইটার তার এডিটরকে বিশাল একটা ধন্যবাদ দিত। এবং আমি ভাবতাম যে এত ধন্যবাদ দেওয়ার কি আছে, মানে এডিটরের কাজ কি, একটু বানান ঠিক করে, সেন্টেন্স স্ট্রাকচার হয়তো বলে এই সেন্টেন্স ঠিক করো, এগুলা মানে আমরা এডিটিং বলতে যেটা বুঝি আর কি, মানে একটু একজন একটা জিনিস করলো আমি দেখে দিলাম, সুপারভাইজ করে দিলাম, ঠিকঠাক আছে নাকি। পরে যত আমি ম্যাচিউর হতে থাকলাম, বয়স বাড়তে থাকলো, তখন বুঝতে পারলাম যে না, এই এডিটররা অ্যাকচুয়ালি ওদের পার্টনার্স, মানে দে আর দ্য ক্রিয়েটিভ গাইডিং ফোর্স, দে আর নট জাস্ট এডিটার্স। এডিটর বলতে যেটা মিন করে, ইটস নট জাস্ট দ্যাট, মানে ওরা লিটারালি ওদের ইন্সপায়ার করে, গাইড করে, নতুন নতুন আইডিয়াস দেয়। বেসিক্যালি এভরি গুড বুক ইউ রিড, দেয়ার ইজ চান্সেস দ্যাট 30% ক্রেডিট হচ্ছে ওই এডিটরের আর কি। সো যে স্কট ক্যাম্বেল, আমি পুরোনো ভুলে গেছি, এডিটরটাকে বলে যে এরকম একটা বই লিখো, তখন আইজাক আসিমভ এই ট্রিলজিটা লেখে, যেটা ফাউন্ডেশন এন্ড এম্পায়ার, সেকেন্ড ফাউন্ডেশন। কাহিনীটা খুব ইন্টারেস্টিং। বেসিক্যালি ইট স্টার্টস অফ দ্যাট দেয়ার ইজ এ হিউজ গ্যালাকটিক এম্পায়ার, এবং ইটস দ্য লাস্ট ডেজ অফ দ্য এম্পায়ার, মানে যেরকম লাস্ট ডেজ অফ দ্য রোমান এম্পায়ার, লাস্ট ডেজ অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এরকম এটা হচ্ছে লাস্ট ডেজ অফ দ্য গ্যালাকটিক এম্পায়ার। এবং ওখানে একটা ক্যারেক্টার আছে যার নাম হ্যারি সেলডন, এবং হ্যারি সেলডন হচ্ছে একজন হিস্টোরিয়ান, বাট হি ইজ অলসো আ সাইকো হিস্টোরিয়ান। সে মানুষকে স্টাডি করে, মানে মব স্টাডি করে, he can use statistics to predict future society কি করবে। So essentially সে বিশাল নাম্বার অফ মানুষ স্টাডি করে স্ট্যাটিস্টিক্যালি সে চার্ট করতে পারে যে এতগুলো মানুষ যদি এরকম বিহেভ করে তাহলে সোসাইটির সামনে এরকম একটা জায়গায় যাবে, and he can predict it thousands and thousands of years into the future. সো সে তখন এসে বলে গ্যালাকটিক এম্পায়ার ফল করবে আর মাত্র 200 বছরের মধ্যে, তারপর একটা 30,000 বছরের একটা বিশাল আনরেস্ট এবং বারবারিজম থাকবে, প্রচুর লোকজন মারা যাবে, এই হবে সেই হবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি, ওই প্ল্যান ফলো করলে এই 30,000 বছরকে কনডেন্স করে 1000 বছরে নিয়ে আসা যাবে। 1000 বছর পরে একটা স্টেবল সেকেন্ড এম্পায়ার গ্রো করবে। এটা হচ্ছে একটা থ্রেড, দিস ইজ দ্য থ্রেড অফ দিস 3 books, but the books are much more richer, much deeper, and even now great illuminaries of our society, যেমন ইলন মাস্ক বলি, স্টার ট্রেক এর জিন রডেনবেরি বলি, এরকম বিভিন্ন লোকজন আছে যারা কথায় দে টক অ্যাবাউট আইজাক আসিমভ, দে টক অ্যাবাউট ফাউন্ডেশনের গল্প কিভাবে ওদের ইম্প্যাক্ট করছে। ইনফ্যাক্ট একটা ছোট স্টোরি বলি, জিন রডেনবেরি অ্যাকচুয়ালি অফিশিয়ালি ইউজ টু টেক হেল্প ফ্রম আইজাক আসিমভ when he used to write Star Trek episodes. জিন রডেনবেরি হচ্ছে স্টার ট্রেকের যে হোতা, যে ভিশনারি হু ক্রিয়েটেড স্টার ট্রেক, সে আসিমভকে রেখেছিল অ্যাজ এ সায়েন্স কনসালটেন্ট ফর দ্য স্টার ট্রেক সিরিজ। সো it's amazing. So এই বইটা যেটা বললাম, it's a fantastic story about the fall of the galactic empire, এবং কিভাবে ওই 30,000 বছরকে বাইপাস করে 1000 বছরের মধ্যে আমরা একটা নতুন স্টেবল এম্পায়ারে যেতে পারি। দ্যাটস ওভারআর্চিং স্টোরি। আর ভেতরে there are very interesting characters, very interesting stories, এবং আসিমভ সবসময় যেটা করতো, ওর যে সায়েন্স ফিকশন বই লেখে সে সবসময় একটা মার্ডার মিস্ট্রি যেই ধরনের একটা ইয়ে থাকে, যে there is a mystery and you solve it. সো মার্ডার মিস্ট্রি মজাটা ওইটাই, কিন্তু প্রথমে আমরা জানি না যে আসলে একটা কিছু হয়েছে, কে করছে এটা, উই ডিসকভার ক্লুজ এন্ড উই ফাইন্ড আউট লাস্টে আচ্ছা এটা হয়েছে। সো এই ফরম্যাটে সে ওর ম্যাক্সিমাম সায়েন্স ফিকশন বইগুলো লিখে। এর জন্য যেটা হয় যে দেয়ার ভিউ বাট গ্রেট পেজ টার্নার্স, দ্য স্টোরি নেভার গেটস বোরিং। আর আসিমভের আরেকটা অ্যামেজিং জিনিস হচ্ছে রাইটিং স্টাইল এত সুন্দর, মানে লোকটার ছবিটা একটু দেখি, আমি এত বড় কথা বলছি, লোকটাকে আমরা দেখবো না, এই হচ্ছে ভদ্রলোক। রাইটিং স্টাইলটা মানে পানির মতো তরল। আই লাভ রাইটার্স যারা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে অনেক সুন্দর স্টোরি বলতে পারে। আই এম নট ওয়ান অফ দোজ পিপল যারা ওই বিউটিফুল রাইটিং দেখে আমি প্রেমে পড়ে যাই। আই এম নট ওয়ান অফ দোজ পিপল, হুইচ ইজ ওয়াই কথা হুমায়ুন আহমেদ হচ্ছে আমার একজন এত পছন্দের একজন লেখক, সত্যজিৎ রায় হচ্ছে আমার এত পছন্দের একজন লেখক। আই লাভ পিপল যারা খুব অল্প, খুব সহজ ভাষায় খুব সুন্দর করে একটা ভেরি ইম্প্যাক্টফুল স্টোরি বলতে পারে। এবং কম্পেয়ার টু আদার সায়েন্স ফিকশন রাইটার্স, ওনার সময়ে যারা ছিল বা ওনার পরে যারা আসছে, ওনার সিম্পলিসিটিটা ওয়াজ হিজ স্ট্রেংথ। তুমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, হি নেভার স্পেন্ড টাইম এক্সপ্লেনিং অমুক স্পেসশিপের, অমুক হাইপার ড্রাইভের তমুক যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এই যন্ত্র কিভাবে কাজ করে এটা নিয়ে ধরো 10 পৃষ্ঠার একটা এক্সপ্লেনেশন, এগুলো হি ডিডন্ট কেয়ার। The science was there to serve the story. The story was not there to serve the science. Which is why his science fictions are all about people, all about emotions, all about stories, all about real drama. It's not unlike bad science fiction, যেটা হচ্ছে অনেক হুদা টেকনোব্যাবল থাকে,
অনেক আজাইরা ভেহিকল ডিসক্রিপশন, এই সোসাইটি যেটা হচ্ছে, এসব কিছু নাই। ইটস অল অ্যাবাউট দ্য স্টোরি when you read সায়েন্স ফিকশন। সো আপনারা যদি নিউ টু সায়েন্স ফিকশন হয়ে থাকেন, আই স্ট্রংলি রেকমেন্ড অ্যাসিমভের এই সিরিজটা পড়া, যেটা আমি আবার ছবিগুলো দেখা। আই লাভ দিস, আপনারা এখন স্ক্রিনে যেটা দেখছেন, দিস আর ভেরি ক্লাসিক এডিশনস অফ সায়েন্স ফাউন্ডেশন সিরিজ। এবং আই লাভ পুরোনো দিনের বইগুলা, বিকজ পুরোনো দিনের বই না খুব ইমাজিনেটিভ কাভার্স থাকতো। নতুন এডিশনস অফ এই বইগুলো খুবই বোরিং, আমার কাছে খুব বোরিং লাগে, বোরিং কাভার দেয়, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড অন আর্টিস্ট ড্রয়িং নাইস কাভার্স, চিপ স্কেচ সব। আগেকার দিনে যেটা ছিল, আর্টিস্টরা খুব সুন্দর সুন্দর ইয়ে করতো, সরি ঘরোয়া পরিবেশে শো হচ্ছে, ফোন আসে এটসেট্রা, অনেক কিছুই হয়। সো যেটা বলছিলাম, সো ইফ ইউ আর নিউ টু সায়েন্স ফিকশন, I strongly recommend read Asimov's Foundation trilogy. Start with Foundation. If you like that, go on to the other two. If you don't like it, তাহলে fine is fine. But যেটা মজা হচ্ছে, খুব সিম্পল ভাষায়, very accessibly written, very beautiful stories. It will draw you in. মজা ব্যাপার হচ্ছে, the last Foundation book he wrote was probably in the 70s or something, এই trilogy. But তারপরে ওনাকে মোটামুটি 40 বছর ধরে ওনার ফ্যানরা বলছে, ভাই আরেকটা লেখেন। যেটা রেজাল্ট হয়েছে, আমি এখানে এখন ছবিগুলো দেখাচ্ছি। প্রথম যে ছবিটা দেখালাম, যে আলটিমেটলি বিকেম এটা 1 2 3 4 5 6 1 2 3 হ্যাঁ, সাতটা বই। হি রোট 2 সিকুয়েলস এন্ড 2 প্রিকুয়েলস। সো প্রিকুয়েল সিকুয়েল গুলা আর নট অ্যাজ গুড অ্যাজ দ্য অরিজিনাল যে ট্রিলজিটা ছিল। ইটস নট অ্যাজ গুড অ্যাজ দ্যাট। আমি একটু আগে যেটা বললাম, যে হি নেভার ওয়েস্টেড টাইম অন এই স্পেসশিপের এই শিলটা এইভাবে জেনারেট করা হয়, এটা 10 পৃষ্ঠা। এই সিকুয়েল গুলো এবং প্রিকুয়েল গুলো পড়লে এই হালকা ওই গন্ধটা পাওয়া যাবে, বিকজ তখন মনে হয় যেটা হচ্ছে, সে দেখছে অন্যরা এইসব জিনিস অনেক লেখে, ও লেখে নাই, সো মনে ইচ্ছে আমি একটু লিখি, ও হোয়াট এভার, আই ডোন্ট নো হোয়াট হি ডিড। সো ফর হোয়াট এভার রিজন, সে পরের গুলা এসব আজাইরা জিনিস নিয়ে একটু সময় নষ্ট করছে। বাট দোজ অরিজিনাল 3 বুকস, they're just brilliant, they're absolutely brilliant, and I strongly recommend them. এবং খুব ইন্টারেস্টিংলি, যে কারণটা আমার মজা লাগছে, ফারুক আর আমি এই চয়েসটা করছি, অ্যাপল টিভি ফাইনালি অ্যানাউন্স করেছে, they dropped a trailer with the guy who's the star of Chernobyl, the amazing scientist in Chernobyl. ওই ভদ্রলোক প্লেজ হ্যারি সেলডন, হুজ দ্য মেইন ক্যারেক্টার অফ ফাউন্ডেশন, দ্য মেইন স্টোরি। এবং এই সিরিজটা নেক্সট ইয়ার বের হচ্ছে অ্যাপল টিভি প্লাসে। আই কান্ট ওয়েট ফর ইট। এইটা হচ্ছে আমার মানে আল্লাহ, ঘরোয়া পরিবেশ হয়ে পাগল হয়ে যাচ্ছে। এটা মানে একটা স্বপ্ন, মানে যেটা আমার স্বপ্ন ছিল যে অ্যাভেঞ্জার্স কে অন স্ক্রিন দেখবো, বিভিএস এর যে ব্যাটম্যানটা, ওরকম একটা ব্যাটম্যান অন স্ক্রিন দেখবো, সেটা হচ্ছে ওরকম একটা জিনিস, যে Apple TV is doing a series of Foundation. Foundation should never be a movie; it should be a series. So they're doing a series. Very excited about it. So that's all I'm going to talk about. অনেকক্ষণ কথা বলে ফেলছি, but it's a subject very close to my heart. So let me get rid of this screen first of all, and then let me bring back Farouk. So Farouk, that was my spiel on the Foundation trilogy. I actually am impressed, Shaki, because I know you're a big science fiction fan, and I think the reason you're such a big geek today is courtesy of Asimov. So I'm ভাবছিলাম যে তুই মোটামুটি আজকে 2.5 ঘন্টা ওইটা নিয়ে কথা বলে ছেড়ে দিবি। So I'm surprised that you managed to cut it down. But yeah, I absolutely agreed with everything you said, man. লাস্ট একটা কথা বলি, এটা হচ্ছে মানে আমার, ফর হোয়াট এভার রিজন, আই হ্যাভ অলওয়েজ বিন দ্য আউটলায়ার ইন থিংস দ্যাট পিপল আর ইন্টারেস্টেড ইন। যেমন আমি মিউজিক করি, বাট আমি হেভি মেটাল করি, আমি বই পড়ি, কিন্তু আমি সাইফাই বই পড়ি এবং কমিক পড়ি। ইউ নো হোয়াট আই এম সেইং? আই এম অলওয়েজ বিন দ্য, আমি মুভি পছন্দ করি, বাট আই লাইক হরর মুভিজ এন্ড সুপারহিরো মুভিজ। সো সায়েন্স ফিকশন একটা স্টিগমা আছে, যেটা তুই ভালো করে জানিস, যে পিপল ডোন্ট জেনারেলি টেক দেম সিরিয়াসলি। এখন ইটস চেঞ্জিং। কেন? বিকজ এই 50 60 70 বছর আগে অল দ্য গ্রেট সায়েন্স ফিকশন রাইটার্স যে সোসাইটাল এভলিউশন দেখা গেছে, এবং যে পিকচার অফ দ্য ফিউচার ওরা পেইন্ট করে গেছে, উই আর লিভিং দিস পিকচার নাও। এটা হচ্ছে অ্যামেজিং। এই যে নিউক্লিয়ার ফ্যামিলি বলি, সোসাইটির এই যে বিয়ে উইল বিকাম আ কন্ট্রাকচুয়াল থিং, হ্যান ত্যান, ওভার পপুলেশনে কি হবে না হবে, রিসোর্স কন্ট্রোল। ইউ রিড দ্য গ্রেট সায়েন্স ফিকশন স্টোরিজ, ইউ উইল গেট অল দিস থিমস before any other person in any other book in any form of literature এসব নিয়ে লেখালেখি করছে, সাইফাই এটা করছে। এবং আমি সবসময় বলি যে you want to learn about where humanity is going, read science fiction. So Uti, that's about it. No, absolutely. So I'm going to jump in from তুই যেখানে ইয়ে করতেছিলি। So there's আমি যেটা নিয়ে কথা বলবো, that is the Perry Mason series by Earl Stanley Gardner.
সো ছোটকালে আমরা যখন আর কি বই পড়া শুরু করলাম তখন আর কি একটা জিনিস আসছিল which is Pulp Fiction. Now Pulp Fiction, a lot of you guys might know, is basically 1920s এর দিকে and early 1900s এর দিকে আমেরিকার মধ্যে পুরো পৃথিবীর মধ্যে they started bringing out these literature যেটার নামই ছিল Pulp Fiction, simply because এগুলি pulp বলা হতো because they were made from cheap quality paper. সো এইগুলি কিন্তু ম্যাস সার্কুলেশনের জন্য বানানো হতো, সো পাবলিকরা কমন ওয়ার্কিং ম্যান কিন্তু, সো দেয়ার ওয়াজ a little bit of sex, a lot of action, অনেক lurid scenes, একটু ব্রাইট ওভার দ্য টপ স্টোরি লাইনস, এগুলি নিয়ে ইয়ে করা হতো। সো এইটার মধ্যে দ্য সিরিজ দ্যাট আই এম গোইং টু টক অ্যাবাউট, Perry Mason, it steps in যে কি Earl Stanley Gardner actually ওই সময়কালে আর কি he actually became a practicing lawyer. So ওই সময় কিন্তু আমেরিকায় you did not need to be actually law স্কুলের একটা স্টুডেন্ট to get to the bar exam. তখন if you felt you were enough prepared, you could just go ahead and sit for the bar exam and declare, যদি পাস হয়ে যেত তাহলে you could become a lawyer. So Earl Stanley Gardner ওই কালের সময় he passed as a lawyer bar exam দেওয়ার পর he actually was a very good person, মানে ওটাই মনে হচ্ছে because ওর সবচেয়ে প্রিয় জিনিসটা ছিল যে এই মানুষটা সবসময় ওই যে থাকতো না যে ডাউন ট্রডেন ম্যাসেস, কারা গরিব, কারা বেচারা, কাদের জন্য কেউ আর কি সাহস করে যুদ্ধ করতেছে না, আমি ওদেরকে যে লড়বো, ওদের জন্য কোর্টে যে কথা বলবো। সো হি ইউজ টু লুক ডাউন, স্পেশালি ওর ক্লায়েন্ট লিস্টের মধ্যে বিশাল বিশাল ইয়ে থাকতো অফ চাইনিজ ইমিগ্রেন্টস, মেক্সিকান ইমিগ্রেন্টস, যাদের খুব অন্য মানুষরা আর কি লুক ডাউন করতো, ওদেরকে যে ও সাপোর্ট করতো। সো এই কাজটা ও করতে খুব পছন্দ করতো। ট্রায়াল লিটিগেশনের জন্য প্রিপারেশন, ট্রায়াল স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে কাজ করতে খুব পছন্দ হতো, কিন্তু অ্যাকচুয়াল ট্রায়ালে যাওয়ার যেই অ্যাকচুয়াল যে কাজটা ওইটা ওর করতে ভালো লাগতো না। সো ও তখন আর কি বসে থাকতে হি ডিসাইডেড যে ইউ নো হোয়াট, আমার তো হাতে একটু সময় আছে, বসেই থাকি অফিসে, একটু লেখি। সো এরকম লিখতে ও পাল্প ফিকশনের মধ্যে অনেক রকম গল্প লিখতে আরম্ভ করলো, অনেক রকম ক্যারেক্টার করলো। এই ক্যারেক্টার করতে হি ফাইনালি ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড ফেমাস ক্যারেক্টার নাও অফ Perry Mason। এই নামটাও কিন্তু আবার ও শাকিব জানিস কোথা জোগাড় করছে, ও নিজের ছোটকালে কিন্তু একটা ইউথ কম্প্যানিয়ন বলে একটা ম্যাগাজিন পড়তো, ওই ম্যাগাজিনটার পাবলিশার ছিল দ্য Perry Mason কোম্পানি। সো ওইটা ওর মনে ছিল, ও লয়ারের জন্য তখন বললো যে আচ্ছা আমার লয়ারের নাম আমি দেবো Perry Mason, and this character became such a huge hit. মানে at the time of Earl Stanley Gardner যখন মারা গেলেন তখন he was the highest selling author, and Perry Mason এর যে I think he's written about 80 titles in this series were such a big hit যে ওইটাকে they have actually turned it into a series. 60s এর দিকে না 70s এর দিকে it became a hugely popular television show, অনেকগুলি ওই সিরিজ ওই টাইটেলস গুলিকে টেলিভিশন এপিসোডস বানানো হয়েছে। সো এই যে এই Perry Mason ক্যারেক্টার যে তৈরি করলো, এন্ড ফর দোজ অফ ইউ যারা এই বইটা পড়ে নাই, আপনারা যখন পড়বেন তখন আপনারা দেখবেন যে এই সিরিজের মধ্যে Perry Mason is this amazing talented lawyer যে হলো খুব স্ট্রিট স্মার্ট। সো স্টোরি লাইনের ভিতরে কিন্তু Earl Stanley Gardner was the kind of যে ইউ নো হোয়াট, আমি একটা ফর্মুলা বানাইছি, পাল্প ফিকশনের জন্য লিখতেছি, এই জিনিসটা কাজ করবে, সো আমি এই ফর্মুলার মধ্যে লিখবো। আর ফর্মুলাটা খুব সিম্পল ছিল, ফর্মুলাটা ছিল যে কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামের পর মানুষরা এসে Perry Masonকে বলছে ভাই আমার কেসটা একটু ফাইট করো, Perry Mason কেসটা নিল, কেসটা নেওয়ার সাথে সাথে হালকা একটু ইনভেস্টিগেশন করা, শার্লক হোমসের মতন একটু দৌড়াদৌড়ি করে, তারপর নিয়ারলি অলওয়েজ ওর প্রত্যেকটা গল্পের মধ্যে একটা ফাইনাল বিগ শোডাউন হইতো কোর্টরুম কেসের মধ্যে। সো কোর্টরুমের মধ্যে যেত, ওইখানে ওই যে ধুমধাম আর কি ইন্টারোগেশন, ক্রস ইন্টারোগেশন, অন্য লয়ারের সাথে ঝগড়াঝাটি, আর পাট করে হি অলওয়েজ ইউজ টু ইন্ট্রোডিউস দিস লাস্ট twist that would flip things around, and always his clientele would be proven absolutely innocent. And এইটার মধ্যেও কিন্তু Earl Stanley Gardner যে আর কি চিন্তাটা ছিল যে I want to fight for the downtrodden masses, Perry Mason এর দেখা যেত he was a manifestation of that. So always দেখা যেত he was fighting for the weaker party, he was always fighting for the যাদেরকে কেউ সাপোর্ট করতেছে না ওদের জন্য Perry Mason হঠাৎ ডিসাইড করলো না আমি ওদের জন্য ফাইট করবো, ওদের জন্য ইয়ে করবো। সো Perry Mason এর nearly always এই সিরিজটার মধ্যে the one that I wanted to talk about was the case of the empty tin can. So এই গল্পটার মধ্যে ওই যেটা বললাম ওর রেগুলার যে ট্রোপ, যে একটা ঘটনা ঘটে, উপর তলায় একটা কিছু ঘটনা ঘটে যায়, নিচের তলায় একজন ভদ্রলোক থাকে যে হলো প্যারালাইজড, হুইল চেয়ারে থাকে। সো তখন আর কি ফর সাম স্ট্রেঞ্জ
স্ট্রেঞ্জ রিজন ও হঠাৎ পেরি মেসনকে ডাক দিয়ে বলে যে ভাই এখানে তো একজন মানুষের একটা কিছু ঘটনা হয়েছে, পুলিশ আসবে, আই এম আ ভেরি প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আমি এসব চাই না, সো আই এম রিটেইনিং ইউ, ইউ ফাইন্ড আউট হোয়াট দিস গ্যাঞ্জাম ইজ এন্ড ইউ সলভ ইট, যেন পুলিশ এসে আমার কোনোভাবে না ধরতে পারে। এখানে আমি চাই না, আমি কিছু করি না, আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ দিস গ্যাঞ্জাম, বাট আই এম ভেরি ভেরি প্রাইভেট অ্যাজ আ পারসন, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড ইন এনি কাইন্ড অফ আ পাবলিসিটি স্ক্যান্ডাল। ওখান থেকে যেতে once again last minute যে প্যারি মেসন প্রুভস যে কি হচ্ছে না হচ্ছে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি এন্ড অ্যাজ অলওয়েজ প্যারি মেসন গল্পের মধ্যে কয়েকটা রিকারিং ক্যারেক্টার থাকে। ডেলা স্ট্রিট হু ইজ হিজ ফেথফুল সেক্রেটারি, দেয়ার ইজ হিজ রাইট হ্যান্ড ম্যান হুইচ ইজ পল ড্রেক, একটা ডিটেকটিভ, আর ওর পারপেচুয়াল ওর যে অ্যাডভার্সারি থাকে হুইচ ইজ হ্যামিল্টন বার্গার, যে হলো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। So Perry Mason usually defense attorney হিসাবে কাজ করে, আর prosecution from the state side is Hamilton Berger, আর সারাক্ষণ হ্যামিল্টন বার্গার যেহেতু রেগুলারলি প্যারি মেসনের থেকে হারে কেস, এই জন্য উপরে একটা ক্ষোভ থাকে, প্রত্যেকবার চিল্লাচিল্লি হয়, গালাগালি হয়, আর প্রত্যেকবার কিন্তু এই যে মামা এবার তোরে দেখে দিব, এই কাহিনীটা করতে করতে আবার টাক করে প্যারি মেসন manages to turn things around and win the case. So this is not really refined literature per se. This is not really wonderful, amazing, visually stimulating literature. This is not genre-breaking literature, but this is extremely good time pass literature. Like I said, Perry Mason, I think, is one of the best-selling series of all time. Globally, I think it's probably within the top 5 or top 6 series, যেগুলি sales-wise. এটা হলো ওই জিনিসটা যে you're going on a journey or you have some time to kill and you want to get really, really immersed in a book. খুব মজার মোমেন্টস থাকবে, আপস এন্ড ডাউনস থাকবে। আর্ল স্ট্যানলি গার্ডনার খুব ক্রিস্প ভাবে লেখে, হি ইজ রিয়েলি ওয়েল ভার্সড ইন দ্য লিগাল, যেহেতু নিজেও লয়ার ছিল, and he uses those intricacies, but he does it in a way that you don't get lost in the legal jargon. It's almost like those of you who watched LA Law, those of you who've watched any of those popular legal series, ওগুলি দেখে কিন্তু কোনো সময় মনে হয় না যে আল্লাহ কি নিয়ে কথা বলতেছে, এটা তো লয়ার ছাড়া কেউ বুঝবে না। It's none of that. It's easily understandable, it's very very catchy, and it's complete absolutely masala time pass in terms of literature. So that's the series that I wanted to talk to you about, especially because ওই সাকিব যেভাবে বললো যে ফাউন্ডেশন আসতেছে সামনের বছর, Perry Mason has actually made it already. HBO has created this small mini series যেটার মধ্যে this character from Shakib, I forgot the name of The Americans বলে যে সিরিজটা আসছিল, he was one of the lead characters there and he's a brilliant actor, so he's playing the role of Perry Mason. So এটা কিন্তু apparently this series is about pre-Perry Mason becoming before he becomes a lawyer. ওর আগে দেখাচ্ছে যে he's a detective, আর probably এই শেষের দিকে, এই সিরিজের শেষের দিকে they might show how he graduates to become a lawyer, or maybe somewhere in this season they'll show how he becomes a lawyer. But anyways, I know a lot of people are talking about the television series, and I thought this would be a good time for us to introduce and talk about the books as well. Shakib, back to you. Slowly coming online. আমাদের ঘোরা পরিবেশের শো, কিছু করার নাই, মাঝখানে তুই কয়েকবার ফ্রিজ করছিস, বাট তোর ভয়েস ঠিক মতো আসছে, কিছু করার নেই। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ আওয়ার লাইফ। Anyway, so Perry Mason is one of my favorite series. আমার মনে আছে at one stretch আমি মোটামুটি ওর নাম্বার 1 থেকে নাম্বার 30 পর্যন্ত পড়ে ফেলছিলাম, যে এইসব বই আবার বেশি পড়া যায় না, you know what I'm saying? So 30টা বই পড়া I took a break, তারপর I didn't go back. So now that এই সিরিজটা আবার বেরোচ্ছে, I think I'm going to go back, আবার 30 থেকে আবার শুরু করব। আমার মনে হয় around 80টার মতো বই আছে, if I'm not mistaken. হ্যাঁ 80টার মতো বই, হ্যাঁ আমি 30টার মতো পড়ছি, so I'm going to continue those books. আমার কাছে পুরো সিরিজটা আছে। So Perry Mason is everything you said is absolutely true. It's an absolute delight. আমি খালি তোর সাথে একটা যে বলবো যে তুই যে বলি না it's not literature, it's not this, I totally disagree. I think it's the finest of literature. I think it's the most visual thing I've ever read. I totally disagree with everything you said about negative you said. Is it the only thing I'll say is it's a little bit repetitive. It's a little bit repetitive, which is why আমি বললাম যে 30টা পড়ার পর I was like আচ্ছা I need a break. But that can be said about anything. That can be said about anything যেটা সিরিজ ফরম্যাটে বের হয়। সো ওটা নিয়ে আমার সমস্যা নেই, বিকজ আমি কেন তোর সাথে ডিসএগ্রি করছি যে দিস আর দ্য থিংস যেগুলা অন্যরা বলে এবং উই ফিল লাইক হ্যাঁ ওরা বোধহয় ঠিক বলছে, আসলে না। Who the hell are other people to judge? তাই না? It's art. একটা বই is a piece of art, right? So as long as author ভালো নিয়তে বইটা লিখছে এবং আমরা পড়ে মজা পাইছি, that's all that matters. No, of course I agree with you there. That's why ভয় পারতেছে না আমার তত এই what is literature and what is good literature and yeah whatever man, it doesn't matter.
whatever you like to read, be proud of what you're reading, be proud of your author, be proud of your book, and always be ready to fight other people who are trying to put you down. That's my philosophy, man. But anyway, so I'm absolutely thrilled that Perry Masoner series ta ber hoyse. Is getting ekhono 100% ভালো reviews একটু mixed review, but I also think Shakib যে a lot of people were getting into the series thinking যে Perry Mason lawyer courtroom drama হবে, and then suddenly ওরা দেখতেছে একটা completely different format, খুব dark and gritty একটা format দেখতেছে. I haven't started seeing the series, but কিছু মানুষদের review দেখলাম শুনলাম. So I'm really looking forward to it. It has Jonathan Rhys, right? Jonathan, his name Matthew Rhys. Matthew Rhys is one of my all-time favorite actors. She the Americans amazing performance করছে. Absolutely loved him. Recently ওই যে চেস নিয়ে একটা মুভি হলো, ওখানেও he was there. আচ্ছা আমার মনে নেই. So he's a fantastic actor. So I'm very excited about it. I mean, in fact, first episode আমি দেখবো. It's already out HBO te, so I'm going to watch that and I'll be ready to talk about it on GeekNet inshallah. So yeah, I'm very excited about Foundation যেটা next year বের হবে. Very excited. তোর মনে আছে যে the guy who did Independence Day, Ronald Emmerich, যে disaster movies বানায়, মাঝখানে he was supposed to do Foundation নিয়ে একটা মুভি। তখন আমার মনে আছে আমি আর ফারহান মোটামুটি কান্নাকাটি লাগাই দিছিলাম। ফারহান হচ্ছে আমার ব্যান্ড 50-50 গিটারিস্ট। কান্নাকাটি লাগাই, এই লোক কি করবে ফাউন্ডেশন দিয়ে? ও তো খালি disaster, the ultimate disaster movie. Yeah, it's the ultimate disaster movie হবে, মানে খালি big explosions, দৌড়াদৌড়ি, that's not Foundation. So fortunately that didn't go through. Now Apple TV, ওরা I think Apple TV থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে ওরা ভালো হোক খারাপ হোক ওরা অনেক যত্ন নিয়ে সিরিজ বানায়। আমি যেমন সার্ভেন্ট দেখলাম, সার্ভেন্টটা আমি কাউকে রেকমেন্ড করছি না বিকজ আই ডিড নট লাইক দ্য ওয়ে ইট এন্ডেড, বাট ওটা খুব সুন্দর করে বানানো একটা সিরিজ। আমি ডিফেন্ডিং জেকব দেখলাম, তুইও দেখছিস। ডিফেন্ডিং জেকবের লাস্ট এপিসোড pissed me off, but except the last episode সব ভালো লাগছে এবং again খুব যত্ন নিয়ে বানানো। So I'm hoping Foundation সিরিজটা ওরা খুব যত্ন নিয়ে বানাবে, ওটা হলে আমি খুশি দোস্ত। আমি যদি দেখি যে ওরা চেষ্টা করছে তাহলে আমি খুশি। So there you have it guys, another edition of Book Dawn, এবং আমরা কতক্ষণ ছিল 26 মিনিট আমরা কথা বলছি, 20 মিনিটের নিচে আমরা আসতেই পারতেছি না। কি করবো? We love talking about books and we love sharing these little tidbits about these stories and the writers. So I guess if you're a book lover, you won't find this boring. And if you do like this, please subscribe to our YouTube page, which is GMX, and please like our Facebook page, which is GMX BD. আমি নিচে সব লিংক ওই অ্যাস্টনে দিয়ে দিব। And please support the show, support the channel, and we will see you next week. Thank you very much. See you.